রাধে রাধে মিত্র, ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। মিত্র, আজকে এমন একটি স্থানে দর্শনের জন্য আপনাকে নিয়ে এসেছি। এই স্থানটি দর্শন করা অনেক দুর্লভ মিত্র, আর এই স্থান দর্শন করলে মুগ্ধ হয়ে যাবেন। এখানে যেরকম পরিবেশ সেরকম সুন্দর মুগ্ধ বাতাস, স্নিগ্ধ হাওয়া, গোবিন্দের রাস মণ্ডলী। হ্যাঁ, বর্তমানে আপনি রয়েছেন রাস মণ্ডলীতে এবং এই স্থান কিন্তু খুঁজে বের করা খুব কঠিন হয়ে যায় অনেকেরই কাছে। নন্দগ্রাম থেকেও প্রায় 15 কিলোমিটার দূর, রাধাকুণ্ড থেকে প্রায় 40 কিলোমিটার দূর, বৃন্দাবন থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত এই রাসমণ্ডলী। চারিদিকে কোলাহল নেই, সম্পূর্ণ ব্রজবাসীরাও রয়েছেন অনেক দূরে দূরে, আর একটি বন, চারিদিকে মাঠ, সেই বনের মধ্যেই হলো রাসমণ্ডলী মিত্র। তো চলুন, ভগবান শ্রীকৃষ্ণের সেই শরৎ পূর্ণিমার রাতে রাস করেছিলেন যেই স্থানে, সেই স্থানটি আমরা ঘুরে ঘুরে দর্শন করি। এখনো পর্যন্ত এই বনের মধ্যে অনন্ত অনন্ত পক্ষী পাখি আদি ময়ূরেরা বিচরণ করছেন, কৃষ্ণের নাম ধরে সুরে সুরে গাইছেন। আর এভাবে যদি আপনিও বৃন্দাবন ধাম দর্শন করতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবারে দর্শন করুন আর বিচার করুন যে কোথায় আছেন আপনি। আপনার হৃদয় আজ কোথায় বিচারণ করছে? ব্রজভূমির মধ্যে তো অনেক স্থান রয়েছে, হ্যাঁ, তার মধ্যে একটি স্থান রাসমণ্ডলী নামেই কিন্তু পরিচিত। এই স্থানটি দেখুন, সবুজের সমাহার চারিদিকে, এবং এই সবুজ কিন্তু সম্পূর্ণ চারিদিকে, এবং মাঝখানে হয়েছে এই বনটি। আর এই বনটির মধ্যেই আমাদের গোবিন্দের মন্দির রয়েছে, বিচরণের স্থান রয়েছে, রাসলীলার স্থান রয়েছে, তার ওপাশে সুবিশাল কুণ্ড রয়েছে, সেই কুণ্ডের ওপারেও আবার এরকম সবুজ মাঠ রয়েছে। তার মানে লক্ষ্য করা যায় দূরে ধুধু করছে যে গ্রাম দেখা যাচ্ছে, সেই গ্রাম থেকে বহু দূরে এগিয়ে এই বনটি এভাবেই পড়ে রয়েছে। চলুন আমরা এগিয়ে যাই এই বনের নিকটে ব্রজের রজ দর্শন করতে করতে। হ্যাঁ, এই বনটি একাই এখানে রয়েছেন গোবিন্দের জন্য, সেই রাস মণ্ডলীর বন। শরৎ পূর্ণিমার দিনেই মিত্র এই পবিত্র মাটিতেই আমাদের গোবিন্দ সব সখীদের সহিত ছিলেন। কেলিকদম, মধুবৃক্ষ, পিলুবৃক্ষ আদি অনেক বৃক্ষের দ্বারা এই বনটি ঘেরা। আর রয়েছে খুব সুন্দর ঝাউ বৃক্ষ, তার সাথে সাথে পাইন বৃক্ষ আদি তো আছেই। আর জাম বৃক্ষ, কেন কি আমাদের গোবিন্দ কালো, জামও কালো, হয়তো সে কারণেই ব্রজের জাম বৃক্ষ প্রচুর পরিমাণে রয়েছে। তার সাথে এই যে কেলিকদমের বৃক্ষ, ব্রজের সৌন্দর্যতা বর্ধন করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই এই বনে পাওয়া যায়। কোলাহল মুক্ত প্রচুর ময়ূর রয়েছে মিত্র। এই মুহূর্তে ময়ূর দর্শন করতে পারছি বনে প্রবেশ করার আগেই। দেখুন, ওপাশ থেকে কেউ নেই ডাকার, শুধুমাত্র গোবিন্দ ছাড়া। কেন কি এই ব্রজে আসলে পরে গোবিন্দ ছাড়া আর আপনাকে কে ডাকবে? চিহ্নলোকে এমন কোনো আপন ব্যক্তি নেই যে বনের মধ্যে হারিয়ে গেলেও কখনো আপনাকে ডাকবে। শুধু গোবিন্দই আছে, পার করে নেবেন। দেখুন, মার্গ এত সুন্দর এই স্থানের, একদম মাটির সাথে মিশে আছে ভগবানের সব লীলা। যত বড় বড় মন্দির আমরা দর্শন করি, সেই মন্দিরগুলোয় গেলে পরে এই শোভা কিন্তু বিরাজমান থাকে না। কেন? এই যে মাটির কাঁচা রাস্তা, তাই না? দেখুন, আর সেই রাস্তা থেকেই একটুখানি হেঁটে যদি ডান দিকে ঘুরে যান, বকুল ফুলের বৃক্ষ দেখুন কি পরিমাণ এই বনে রয়েছে। আর একটুখানি সামনে এগিয়ে গেলে এত বিশাল বড় একটি বেদি আপনি দর্শন করতে পারবেন। সেই বেদির উপরেই আমাদের গোবিন্দের রাস হয় মিত্র। সেই বেদি দর্শন করতে যাচ্ছি আজকে। কল্পনা করুন যে আমাদের ত্রিভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা সেই গোবিন্দ
উনি যেখানে দাঁড়িয়েছিলেন সব সখীদের সহিত, সেই স্থানটিতে আমরা যাচ্ছি এগিয়ে। হ্যাঁ, সেটিতেই যাচ্ছি। দেখুন, সুবিশাল একটি মন্দির রয়েছে, লোকেশ ভাই বসে রয়েছেন আর আমাদের প্রভু রয়েছে একজন সাথে। এই হলো রাস মণ্ডলী, একেই বলা হয়। এখানেই গোবিন্দের অনেক বড় ঝুলনার বেদি রয়েছেন। দেখুন কত সুন্দরভাবে বাঁধিয়ে রাখা হয়েছেন এই স্থানে, এবং বিভিন্ন প্রকারের বৃক্ষ চারিদিকে। হ্যাঁ, রাত নামলেই যেন গোবিন্দের লীলা এখানে সংবরণ করতে চলে আসেন গোবিন্দ এবং রাধারানী আদি সব সখীরা। আর এই যে গোলাকারে স্থানটি দর্শন করা যাচ্ছে, এর মধ্যে কিন্তু গোবিন্দ রয়েছে সব সখীদের সাথে। আসলে তাই এই যে স্থানটি দেখছেন, এই যে জিনিসটি দেখছেন, এটি দিয়ে একটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। কি বলুন তো, যে আমরা জড়জগতে থাকি, আমাদের নেত্রে একটি আবরণ রয়েছে। হ্যাঁ, অজ্ঞান নামক একটি পর্দা রয়েছে, সেটি সূক্ষ্ম এরকম, কিন্তু সেই পর্দাটি সরে গেলেই স্পষ্টভাবে গোবিন্দের এবং রাধারানীর দর্শন পাওয়া যায়। আর শুধু এই পর্দাটির কারণেই আমরা দর্শন পাই না, অজ্ঞান নামক পর্দা, তাই না? অথচ এই যে গোলকবিহারী ভগবান শ্রীকৃষ্ণ, তার এই বৃন্দাবন ধামে যুগল রূপে রয়েছে। দর্শন করুন, ঘোলা ঘোলা একটু একটু দেখা যাচ্ছে। কেন জানেন? এ হলো আমাদের অজ্ঞানতার পর্দা রয়েছে, সে কারণেই আমরা ভেদ করতে পারছি না। যখন গুরুদেব এই পর্দাটা কেটে দেন, তারপরেই ভিতরে প্রবেশ করলে গোবিন্দের দর্শন পাওয়া যায়। বুঝতে পেরেছেন? এই হলো এই পর্দার রহস্য। তাই গোলকবিহারী এমন একটা সুন্দর গোলকে রয়েছেন। এই হলো সেই গোলক, গোল হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন, চারিদিক থেকে গোল, আর ভিতরে গোবিন্দের অনন্ত লীলা চলতে থাকে। আর আমাদের পর্দা, অজ্ঞান নামক পর্দা ছেদন করার কথা আমরা কখনোই ভাবি না। তাই আর এই গোলকবিহারী বৃন্দাবনে গোলকবিহারীর কাছে প্রবেশ করতে পারি না। তো যাই হোক, উদাহরণটি হলো তাই, যাতে করে আমরা এই পর্দা ছেদন করে গোবিন্দকে দর্শন করতে পারি। তো দেখুন, এই যে সুবিশাল যতটা লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, চারিদিক বন আদি সব কিছু, তার ভিতরে আমাদের গোবিন্দ উপবেশন করে এখানে নৃত্য করে সব সখীদের সাথে দর্শন দিয়েছেন এই রাসের বনে, এই রাস মণ্ডলীর বনে। তো চলুন, এবারে গোবিন্দের সেবা তো হয় ব্রজধামে সব স্থানে আমরা জানি, কিন্তু এখন এমন একটি স্থানে নিয়ে যাচ্ছি যেখানে গোবিন্দের ভক্তদেরও সেবা হয়। আর সে ভক্ত কোনো মনুষ্য ভক্ত নয়, সে ভক্তরা হলেন ব্রজের জীব, তার সেবা হচ্ছে। মানে শুধুমাত্র ভগবানের প্রিয় ময়ূরদেরকে ভোজন করাবার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। এই যে মঞ্চটি দেখতে পাচ্ছেন কত বড়, এই মঞ্চটি শুধুমাত্র ময়ূর আদি সব পক্ষীদেরকে ভোজন করাবার জন্য নির্মিত। দেখেছেন কত বড় বৈষ্ণব সেবার স্থান, কেন কি ওনারা বৈষ্ণব বটেই। আর এই যে বলেছিলাম কুণ্ডের কথা, এত বড় একটি মঞ্চ, আসলে এখানে বড় বড় এখানে প্রোগ্রামের জন্য মঞ্চটি করে থাকেন। তো বিশেষত সারা বছর ধরে এখানে প্রচুর পাখি রয়েছে, পাখির কলরব তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তাদের সেবা প্রদানের জন্যই ব্যবহৃত হয় বেশিরভাগ এই স্থানটি। আর এপারে দেখুন কত বড় একটি কুণ্ড, কুণ্ডের ধারের দৃশ্য দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে মিত্র, এত সুন্দর দৃশ্য রয়েছে। এরপরে আরও দৃশ্য আছে, কেন এই স্থানটি এতটাই রমণীয়, এর যা কিছু দর্শন করবেন না কেন, সব কিছুতে আপনি সম্পূর্ণ আকর্ষিত হয়ে যাবেন। যেদিকেই যাবেন খুব সুন্দর দৃশ্য চোখে পড়বে। তো দেখুন, রাস সেই সময় তো আর ছোট্ট একটি স্থান নিয়ে হয় না, কত বড় স্থান মিত্র, লক্ষ্য করুন। এই যে পিছনের ভূমিটা দেখতে পাচ্ছেন, বনটার একটি সাইড ডান দিক থেকে আমরা প্রবেশ করেছি, এটি হলো পিছন দিক বা সাইড। আর এই যে দেখুন বনের মতিবৃক্ষ এখানে রয়েছে, বিভিন্ন প্রকারের রং বেরঙের পোশাক পরিধান করে আমাদের গোবিন্দকে সহায়তা করেছেন যে সখীরা, তাদের চরণ
কোথায় পড়েছে, তাদের চরণের ধুলি কোথায় পাবেন মিত্র? আর কোথাও না। এই যে দেখুন কত লাগবে চরণ ধুলি, কত রজ লাগবে গোপিকাদের। হ্যাঁ, চিন্তা করুন, মনে করুন মিত্র, সেই দিনের কথা। দ্বারকায় বসে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমার জ্বর হয়েছে, আর এই জ্বরের জন্য একটা ব্যবস্থা করো। কিরকম লীলা! হ্যাঁ, আমাকে সুস্থ করার জন্য কেউ ওষুধ পাচ্ছে না কোথাও। তখন নারদ মুনি এসে বললেন, প্রভু এ তোমার কেমন লীলা, তোমার লীলা তুমিই বলো। তখন গোবিন্দ বললেন, ওরে আমার ওষুধ শুধুমাত্র বৃন্দাবনে পড়ে রয়েছে। আমার এই জ্বর কিছুতেই ভালো হবে না, আমার এই অসুখ ভালো হবার ওষুধ একমাত্র বৃন্দাবন থেকে যদি কেউ এনে দিতে পারে তবেই সম্ভব। আর এ হলো বৃন্দাবনের সেই স্থান, রাসমণ্ডলীর। মিত্র, বললেন গোবিন্দ যে হে নারদ, যদি বৃন্দাবন থেকে একটুখানি চরণের রজ এনে আমার মস্তকে দিতে পারো তাহলেই একমাত্র আমি সুস্থ হয়ে উঠব খুব সহজে, তাছাড়া কোনো উপায় নেই। মিত্র, কল্পনা করুন, মানে সবার কাছে, বড় বড় ভক্তদের কাছে গোবিন্দ চেয়েছেন যে একটুখানি চরণের রজ যদি কেউ দেয় তাহলে আমার এই অসুখ ভালো হয়ে যাবে। কেউ দেননি মিত্র, কেউ না। সবাই নিজেকে বাঁচাবার কথা আগে ভেবেছেন। যদি গোবিন্দকে চরণের রস দেওয়া হয় তাহলে তো আমাদের অপরাধ হয়ে যাবে। স্বামীর মাথায় কখনো কি আমাদের চরণধুলি দেওয়া উচিত না? কেন, গোবিন্দ হলো জগতের স্বামী। কিন্তু সেই নারদ মুনি যখন বৃন্দাবন ব্রজধামে আসলেন তখন নেচে নেচে গেয়ে গেয়ে চরণের ধুলি দিলেন। আরে আমার জীবন চলে যায়, আমি নরকে পতিত হব, কিন্তু আমার গোবিন্দর কোনো দুঃখ আমরা দেখতে পারবো না। সেই গোপিকারা রাসমণ্ডলীতে যে স্থানে নেচে গেয়ে আনন্দ করেছেন, গোবিন্দকে আনন্দ প্রদান করেছেন, সেই রাসমণ্ডলীর স্থান এই দেখুন। এই যে বিশাল বড় স্থান, এই স্থান জুড়েই রয়েছে সেই গোপিকাদের চরণ ধুলি বোঝাই। হ্যাঁ, এটি কোনো সাধারণ রজ নয়, এ হলো গোপিকাদের, সখীদের, তাদের চরণ ধুলি রজ, যা মস্তকে ধারণ করলে পরে আমাদের গোবিন্দ পর্যন্ত রোগ থেকে মুক্ত হয়ে যায়। তাহলে আমরা কলির জীব, আমাদের কি রোগ থেকে মুক্ত করবে না এই ব্রজের রজ? অবশ্যই করবে। বনটি দেখুন, ভ্রমণ করতে কত ভালো লাগে। রাসের বন, এই যে ঝাউ বৃক্ষগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপঝাড়ের মতো হয়ে রয়েছে। সারাদিন ধরে এখানে আপনারও খেলতে মন চাইবে, ঘুরতে মন চাইবে, দর্শন করতে মন চাইবে। কেন, গোবিন্দ যেখানে ঘুরে বেরিয়েছেন আর খেলে বেরিয়েছেন, দর্শন করে বেরিয়েছেন, ব্রজধামের সুন্দরতা দেখে বলরামের কাঁধে হাত দিয়ে বলতেন, দাদা দেখো এই ব্রজধাম কত সুন্দর। হ্যাঁ, কত সুন্দরভাবে গোবিন্দ, কত সুন্দরভাবে ব্রহ্মাজি এই ব্রজধামের রচনা করেছেন। হ্যাঁ, মানে উপরওয়ালাকে থ্যাঙ্কস দিতেন আমাদের কৃষ্ণ। মানে সে লীলা করে বোঝাচ্ছে যে তোমরাও গোবিন্দকে, মানে আমাকে, কৃষ্ণকে থ্যাঙ্কস দাও। এই কথা শুনে হয়তো অনেকে বলতে পারেন, অনেকে মানে এমন একটা জাতির কথা বলি যে জাতিরা গিয়ে সবার কমেন্টে গিয়ে কমেন্ট করে ধর্ম নিয়ে, সেই জাতির কথা বলছি যে মানুষ সেজে এসে নিজেকে মানুষ বোঝাবার চেষ্টা করেছে। এটি হলো খেলা, আর কিছু নয়। তো এবারে মিত্র, কথা হলো সেটাই, আমাদেরকে যেতে হবে আরও সুন্দর স্থান দর্শন করার জন্য। হ্যাঁ, যেন এই স্থানটি দর্শন করলে মনে হয় কুরুক্ষেত্রের মাঠে চলে এসেছি, তাই না? বিশাল বড় একটি ফাঁকা স্থান না? আসলে এটি একটি এই যে জলাশয়ের মতো মনে হচ্ছে, কিন্তু জল কোথায়? জল নেই, শুকিয়ে গিয়েছে, কিন্তু সেই রজ পড়ে রয়েছে। হ্যাঁ, সব সখীদের চরণের রজ। বহুদিন পর দর্শন করাচ্ছি মিত্র এই স্থানটি। এখানে প্রায় 3 বছর আগে এসেছিলাম আর আজকে আসলাম। যেমনকে সেমন, কোনো পরিবর্তন নেই, কিছু নেই। গোবিন্দকে ভোলার কোনো চান্স নেই। এখানে আসলে পরে গোবিন্দকে ঠিক মনে পড়বেই। আর যত পাখির বসবাস মিত্র এই স্থানে, জানেন কেন? কেন কি এখানে জলাশয় রয়েছে, অনেক বড় কুণ্ড রয়েছে, সে কারণেই। অনেকও জলচর
এখানে দেখতে পাওয়া যায়। খুব সুন্দর না স্থানটি? হ্যাঁ, দেখুন যমুনা মাতা, আমি তো মনে করি ব্রজে যত জল যেসব স্থানে দর্শন করতে পারা যায় সব হলো আমাদের যমুনাজি। হ্যাঁ, ঝাউ গাছের মাঝে মাঝে যদি এরকম সুন্দর জল দেখতে পাওয়া যায় কত ভালো লাগে। কে বলেছে ব্রজধাম সুন্দর নয়? নয়নকে সুন্দর তো করবেই, কেন নয়ন বিহারী বিরাজ করে এখানে, তাই না? আমাদের গোবিন্দ যেখানে বিরাজ করে সেখানে কখনো অসুন্দরতা হতে পারে, থাকতে পারে? কিছুতেই না। কোনো পরিবর্তন নেই। যেমন চিন্ময় ধাম তেমনই রয়েছে আজ পর্যন্ত এবং অনন্তকাল পর্যন্ত। আবার গোবিন্দ চলে আসবেন একটি সময় ওনার ব্রজধামে আবার লীলাবিলাস করার জন্য। সব কিছু সে সময় আবার সেজে উঠবে। আমাদেরও কম ভাগ্য নয়, অন্তত পক্ষে এই পচনশীল দেহ নিয়ে গোবিন্দের ব্রজধামে আর একবার প্রবেশ করে গেলাম, আর একবার দর্শন করে গেলাম। হ্যাঁ, এই হ্রদের ধারে যেসব জীবেরা রয়েছেন মনে হয় একটুখানি কষ্টে রয়েছেন। কেন জানেন? এই মুহূর্তে যেহেতু বর্ষাকাল নয়, ঠান্ডার সময়, তাই জল অনেক কমে গিয়েছে। আর এই হ্রদের পাখিগুলো এখন অনেকটাই মনে হয় অসহায় হয়ে পড়েছেন। এখানে কিন্তু সহজে আসা যায় না, একটি সময় জলে পরিপূর্ণ থাকে এই স্থানটি। আর এখন অনেক কম জল, তবু আশা করি এই জলটুকু যেন থেকে যায়, নয়তো আমাদের ব্রজের জীব অনেকটাই অসহায় হয়ে পড়বেন। তবে আরেকটা জিনিস ভালো লাগলো, এখান থেকে কিন্তু বোঝাই যায়নি যে আরও একটি বড় হ্রদ রয়েছে এই যে ওপাশে। দারুণ স্থান না মিত্র? হ্যাঁ, আসলে আমরা জীবনে ভালো কোনো স্থান দেখিনি তো, তাই উদাহরণ তো ভালো স্থানের দিতে পারি না। এই স্থানটি দর্শন করলে মনে হয় আমরা সুন্দরবনে ভ্রমণ করছি। হ্যাঁ, আমাদের ব্রজে অসুবিধা কি? আমাদের ব্রজে সুন্দরবনও রয়েছে। আসলেই তো বনটা সুন্দর না হলে কি আর সুন্দরবন বলা হয়? তা প্রকৃতপক্ষে দেখুন কত পাখি উড়ে চলে যাচ্ছে। ওয়াও, কি সুন্দর জায়গা! আরে পাখি, এত সুন্দর স্থান। মনে রাখবেন, এই নামটি লিখে রাখুন মিত্র। এই স্থানের নাম হলো রাসমণ্ডলী। হ্যাঁ, এই কুণ্ডকে পরিক্রমা দেওয়ার জন্য মার্গ তৈরি হচ্ছে। ধন্যাতিধন্য এই একটি খুব সুন্দর উদ্যোগ দেখতে পাচ্ছি, যে এরপরে মার্গ তৈরি হবে, এখান থেকে পরিক্রমা দেওয়া হবে। ওয়াও, চিত্র কি চিত্র! দেখুন আমাদের কুঞ্জ বিহারীর কুঞ্জ এখানে রয়েছে। হ্যাঁ, কুঞ্জের ধারে এই যে জলাশয়, কুণ্ড, আর এখানে গোবিন্দ বসে থাকবেন। চারিদিকে এই যে পাখিরা বসে রয়েছে। হ্যাঁ, আর এই যে সুন্দর ঝাউবনে ঘেরা, কি দৃশ্য মিত্র! নয়নকে কেড়ে নেবে সত্যি আপনার। ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা যেন সারা দিন ধরে এই সৌন্দর্য উপভোগ করতে থাকি। কি দৃশ্য! আহা, গোবিন্দ কি তৈরি করে রেখেছেন ওনার ব্রজধাম এখনো পর্যন্ত। হ্যাঁ, তাহলে মিত্র, আজকের এই গধূলি বেলায় এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন। রাধে রাধে।